আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রিতরাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে বিএনপির দাবি। 53 বছর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকা সুযোগ উৎফুল্ল শিক্ষার্থীরা। মানুষের অস্তিত্বের প্রয়োজনে প্রকৃতি চক্রে গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবারা শিরোপা ধরে রাখার ম্যাচে প্রতিপক্ষ ভারত। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউই বেশি দিন টিকে থাকতে পারেনি। দেশের জনগণই নির্ধারণ করবে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ুক, আবার কোন স্বৈরাচার আসুক, আবার কোন ফ্যাসিস্ট আসুক, আর কোন দাবিদার সরকার, মাফিয়া সরকার বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে তারা। প্রতিবেশী দেশ হিসেবে উত্ত্যক্ত করার কারণেই বন্ধুত্ব নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। অন্তর্বর্তী সরকারের মাধ্যমে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে অভিযোগ করে মেজর হাফিজ বলেন, গণ অভ্যুত্থানের খুনিদের বিচারের আওতায় আনতে হবে। 488 পুলিশ অফিসার ক্যান্টনমেন্টে কেন আশ্রয় নেয়? এগুলো সব দুর্বৃত্ত, খুনি। বাংলাদেশে আপনার আমার ভাই বোনদেরকে হত্যা করে তারা ওখানে পালিয়েছে, কিন্তু এদের বিরুদ্ধে কিছু করতে পারছি না আমরা এখনো। তার কারণ এই সরকারের মধ্যে তাদের দোষরা সবাই বসে আছে। তারা এখন যারা আছে, অনেক উপদেষ্টাও আছে, আগে শেখ হাসিনার জার্সি পরে ওই টিমে খেলে আসছে, এখন এখানে খেলতে আসছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারাই দেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দটি ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা মহানগর জামাতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন
নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে, আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়াতে। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। সরকারের উপদেষ্টা নিয়োগেও জনগণ তাদের পছন্দ অপছন্দ নিয়ে এখনও কৈফিয়ত চাইতে পারেন। শুধু তাই নয়, তাদের কাজে সন্তুষ্টি অসন্তুষ্টি বিষয়েও সমালোচনা করতে পারেন, যা গত 15 বছরে ছিল অসম্ভব। এমন মন্তব্য করে প্রবীণ সাংবাদিক শফিক রেমান বলেছেন, বাক স্বাধীনতা থাকলেই দেশ এগিয়ে যায়, সেটা যেটা এখন আছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BDর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে তরুণ প্রবীণের মিলন মেলা। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। এখন তর্ক করা যেতে পারে, এখন তোমার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারি এবং সকলের সামনে এই কথাটা বলতে পারি। ইউনূস সাহেব আকাশ থেকে এসে পড়েছেন, কে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানি না, কে আসিফ নজরুলকে দিয়েছে তাও আমরা জানি না, কীভাবে ফারুকী সাহেব হচ্ছেন আমরা কিছু জানি না, কারণ তারা কোনো পার্টির ভোটে আসেনি, তোমারও ভোটে আসেনি, আমারও ভোটে আসেনি। আসো কোত্থেকে? এই প্রশ্ন তো আছে তো, তাই না? তাহলে কিন্তু সেই প্রশ্ন আমরা করতে পারি এখন। দ্যাট ইজ দ্য অর্জন এই সরকারের এবং ছাত্র বিপ্লবী যারা আন্দোলন করছে তাদের বড় অর্জন বলে আমি মনে করি। সুতরাং এটা থাকা উচিত। তিনি বলেন, কথা বলতে দিতেই হবে, কথাই সব। সেটা যে আমি প্রকাশ করতে পারছি, এটাই এখন আমার মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনতা। যদি আমাদের সবাদের মধ্যে মুক্ত চিন্তা বা মুক্ত স্বাধীনতা না থাকে, তাহলে তোমরা এখানে আসতে পারবে না। যত হয় ততই ভালো, বুঝছো? যত মত বৈষম্য হয় ততই ভালো। হ্যাঁ, ততই আমরা তর্ক করতে পারবো, ততই আমরা জানতে পারবো যে তোমার একমত, তোমার একমত, তোমার একমত, আমার একমত। এটা আমি সবসময় বলেছি। আয়োজকরা বলেছেন, বিশৃঙ্খলা নয়, বরং যুক্তির মাধ্যমেই এগিয়ে যায় দেশ। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের অপ্রতিরোধ্য 22-এর তারুণ্যে উদ্দীপ্ত, যুক্তিবাদী, পরমত সহিষ্ণু, মেধাবী একটি প্রজন্ম বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই যে সমাজ বিনির্মিত হবে একটি শিক্ষিত জাতি, আর শিক্ষিত জাতি হলে সেই জাতির অবশ্যই জ্ঞানভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করতে হবে। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খ্যাতিমানদের সম্মানিত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 53 বছরের মধ্যে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সব ছাত্রকে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, তবে ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 30% ছাত্রীর সিট দেওয়া সম্ভব হয়নি। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা দলের লেজুর বৃত্তি ছাড়া বৈধভাবে হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। মাসুর শাকিলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 14টি ও ছাত্রীদের জন্য 5টি আবাসিক হল রয়েছে। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ছাত্র সংগঠনগুলো হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করত। সিট রাজনীতির জিম্মি করে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা হতো, এমনকি গেস্ট রুম ও গণরুম কালচারও তৈরি করেছিল ছাত্র সংগঠনগুলো। জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম সব হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পেয়েছে। টোটালি হলের নিয়ন্ত্রণ, হল প্রশাসনের নিয়ন্ত্রণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে চলে গেছে। আগে মনে করেন ছাত্রলীগ ছিল, তো আমাদের 1 বছর 1.5 বছর বা 2 বছর মানে গণরুমে থাকতে হইতো, মনে করুন 20 জন 30 জন এক রুমে থাকতে হইতো। এখন আর সেটা নাই। আমার সিট আমি আমার নিজের সিটে থাকতে পারতেছি, এটা আমি মনে করি যে অনেক একটা বড় পাওয়া। বেশিরভাগ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র যারা, তাদের শতভাগ সিট নিশ্চিত করা হচ্ছে। কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে অছাত্র, বহিরাগত এবং যারা মাস্টার্স শেষ করতো তারা অবস্থান করতো, যার সংখ্যাটা 30% বা 40% ছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বেড়ে গেলেও তাদের জন্য আবাসিক হল বাড়েনি, তাই এবারও হলে সিট পাননি 30% ছাত্রী। এক্সিস্টিং যে হল 5টা আছে সেগুলোতে আমরা 500-র মতো সিট বাড়িয়েছি।
আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রেসিডেন্ট স্কলারশিপ বা আবাসিক স্কলারশিপ দেওয়া হবে 3 থেকে 5,000 টাকা অবস্থান ভেদে এবং এলাকা ভেদে। আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি বন্ধ হওয়ায় সৃষ্টিশীল সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের চর্চা বেড়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশের গুলিতে নিহত ও আহত আন্দোলনকারী অনেক ছাত্র জনতা। অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারিয়ে সেই সব ছাত্র জনতার অনেকেই দিনের কাটছে হাসপাতাল, অনেকের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। লাইলা নওশিনের রিপোর্ট। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে ছাত্র জনতা যখন রাজপথে বিজয় মিছিলে, সে সময় মিরপুর 2 নম্বরে পুলিশের স্প্রিন্টার এসে লাগে চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শরীফের চোখে। ডান চোখের আলো পুরোপুরি নিভে যায় তার। স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যাওয়া সেই চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান শরীফ। সারা শরীরে স্প্রিন্টার লাগছে, কিন্তু সবচেয়ে গুরুতরভাবে আমার এই ডান চোখে লাগছে, এটা একবারে চিরতর অন্ধ হয়ে গেছে। আর ডাক্তাররা এখন চেষ্টা করতেছে যে আমার চোখের যেন সৌন্দর্যটা থাকে, এই চেষ্টাটাই তারা চালাচ্ছে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, এখন আর আমাদের কিছু একটা চাওয়ারও নেই। তারা আমাদের সাথে একটাই বলছে যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, আমাদের ভাইদের পাও কাটা হচ্ছে, হাত কাটা হচ্ছে, কারো চোখ যাচ্ছে বা কারো চোখ তুলে নিতে হবে। যারা 2 চোখে অন্ধ হয়েছে তারা আর দেখবে না। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের সম্রাট হোসেন। গুলিবিদ্ধ চোখ নিয়ে তারও এক অনিশ্চিত যাত্রা। দাবি জানালেন উন্নত চিকিৎসার। মোটামুটি 50-60টার মতো গুলি আছে। এই পর্যন্ত চোখের ভিতরে 3টা আছে, 2বার অপারেশনের পরও বের করতে পারি নাই। আর ঘাড়ে এবং পিঠে, হাতে এখনো কিছু কিছু জায়গায় গুলি আছে, এগুলো বের করা হয় নাই। নতুন করে আমাদের দেশে যারা দেশ চালাবে বা আছে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, এইটাই যাতে আমরা ভালো ট্রিটমেন্ট বা অপারেশনের বেলা আমাদের ভালো ট্রিটমেন্ট হয়। এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। এখন তারা যখন অনেকে জানতে পেরেছে যে না, এখন চিকিৎসাটা সুনিশ্চিত হচ্ছে, এটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বা বাইরে নেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, অনেকে আস্থা ফিরে এসেছে এবং ঢাকার বাইরে থেকে যে মানুষগুলো এখানে আউটডোর থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিল তারা আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য এই হসপিটালে ফিরে আসছে। উন্নত চিকিৎসার পাশাপাশি রাষ্ট্র থেকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো আহতরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, উদ্ভিদের পরাগায়নের অন্যতম মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার 14তম আয়োজনে প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রকৃতি চক্রে প্রজাপতি গুরুত্বপূর্ণ প্রাণী, মানুষের অস্তিত্বের প্রয়োজনে টিকিয়ে রাখতে হবে প্রজাপতি। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলারও তাগিদ দিয়েছেন তারা। আলিমাল রাজের রিপোর্ট। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যই নয়, পরিবেশে এর ভূমিকা অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 14তম প্রজাপতি মেলা আয়োজন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি প্রতিপাদ্যে মেলা ছিল বর্ণিল সব আয়োজন। মেলায় আসা মানুষের ভিড় লেগেই ছিল প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণী প্রজাপতির জীবন্ত প্রদর্শনী ঘিরে। ছবি আঁকা প্রতিযোগিতাও ছিল প্রজাপতি সংরক্ষণের তাগিদ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ মেলার সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্টলে দিনভর ছিল দর্শনার্থীদের পদচারণা। আমাদের যে ছোটবেলা থেকে যে পরিবেশকে নিয়ে চিন্তা করার যে সুযোগটা, এগুলো কিন্তু এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা পাচ্ছি। প্রকৃতির সাথে মানুষের যে কাছাকাছি আসার যে একটা সুযোগ, মনে হয় এই প্রজাপতি মেলা হচ্ছে অনেক বড় একটা উৎস। যারা আসল প্রজাপতি, আমাদের সমাজের প্রজাপতি, তো ওরা হচ্ছে কি প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা বাচ্চাদেরকে জানাতে পারি যে প্রজাপতি প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটার মেইন উদ্দেশ্যই আসলে প্রজাপতির সংরক্ষণ। টোটালি আলোচনায় উঠে আসে উড়ে উড়ে ফুলে ফুলে বসে উদ্ভিদের পরাগায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে ছোট্ট এই প্রাণী। যেসব পতঙ্গ আছে, পলিনেটার্স, মৌমাছি, প্রজাপতি, ছোট ছোট আরো পতঙ্গগুলো, এরাই কিন্তু পুরো ইকোসিস্টেম টিকিয়ে রেখেছে। আমাদেরকে বুঝতে হবে প্রকৃতির সাথে
একটা বাচ্চার মানসিক বিকাশ এবং আমাদের মেন্টাল ওয়েল বিং এর একটা বড় সম্পর্ক আছে। প্রজাপতি যে ইনসেক্টের একটা রূপ মাত্র, সে ফুড চেইনে ভূমিকা রাখে, ইকোসিস্টেমে ভূমিকা রাখে, আর প্রজাপতিটা ভূমিকা রাখে হলো আমাদের পরাগায়নে। আমাদের প্রকৃতিতে যদি এই ভারসাম্য না থাকে তাহলে অস্তিত্বের সংকটের মুখে কিন্তু প্রজাপতি নয়, বাঘ নয়, আমরাই অস্তিত্বের সংকটের মুখে। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতি চক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি, কিন্তু জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে দিন দিন কমে যাচ্ছে এদের সংখ্যা। যে আমি যেরকম স্যাক্রেড, প্রজাপতি সেরকম স্যাক্রেড, আমি যেরকম পবিত্র, প্রত্যেকটা লাইফ সেরকম পবিত্র। অন্যের লাইফ ক্ষতিগ্রস্ত করার আমার কোনো এখতিয়ার সৃষ্টিকর্তা দেন নাই। প্রজাপতি পার্কের মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতিকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। নানা ধরনের উদ্ভিদ যে আমাদের চারপাশে আছে তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না যদি পরাগায়ন না হতো। ছোট ছোট কীটপতঙ্গ যাই আছে আমাদের চারপাশে, তাদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং সেই জানানোর ব্যাপারটা কিন্তু আমাদের দায়িত্ব। পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে ৭১ যেভাবে আমরা এই দেশটাকে মুক্ত করেছিলাম, আবার যেন আমরা এই প্রকৃতি পরিবেশটাকেও সেইভাবে ভালো রাখার জন্য এক হই, একসাথে আমাদের হাতগুলো এক করি। প্রজাপতি সহ প্রাণের প্রতি মানুষের যে দায়িত্ব, সেটি শুধুমাত্র এমপ্যাথির জায়গা থেকে নয়, নৈতিক দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি, যেটা একসময় আমরা মনে করতাম যে শুধু মানুষের প্রতি আছে। প্রাণীদেরও আসলে নৈতিকভাবে বিবেচনার অধীন হওয়ার দাবি রয়েছে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন সবুজ চাকমা, আর বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির আহমেদকে। প্রজাপতি রক্ষায় সচেতনতা বাড়াতে ছিল বর্ণাঢ্য র্যালির আয়োজন। প্রাণ প্রকৃতি তথা নিজেদের রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই মেলার আয়োজন জানান আয়োজকরা। আলিমান রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। চীনের গুয়াংঝুতে ৪৭টি দেশে দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা বলেছেন, উচ্চশিক্ষায় প্রতিটি দেশকে যৌথ গবেষণায় এগিয়ে আসতে হবে। শিক্ষা ও গবেষণায় প্রতিটি দেশকে সর্বোচ্চ বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। চীনের গুয়াংঝু থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মুস্তফা মল্লিক। চীনের গুয়াংঝুতে দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড ওভারসিজ পার্টনার এক্সচেঞ্জ কনফারেন্স, আয়োজক মালয়েশিয়া এডু। বিশ্বের ৪৭টি দেশের মধ্যে অংশ নেয় বাংলাদেশও। বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি অংশ নেয়। বাংলাদেশ থেকে যোগ দেয়া প্রতিনিধিরা বলছেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে চীনের কাছ থেকে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক যে যোগাযোগ সম্পর্ক, সেটাকে বৃদ্ধি করাটাকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তাদের আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্কে অন্যতম একটা জায়গা। এই সকল কান্ট্রির সাথে একটা যোগাযোগ বা বন্ডিং ডেভেলপ করা, যে এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ করার যে সুযোগ তৈরি হয়েছে, সেটা এক প্রশংসনীয়। এবং এটা সব ব্যবহার করে আমরা আসলে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এবং আমাদের রিসার্চে আরো এগিয়ে যাওয়ার জন্য একটা পথ হয়তো আরেকটা দ্বার খুলছে আমাদের জন্য। আয়োজকরা বলেছেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনই সম্মেলনের উদ্দেশ্য। বিআরআই বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার যে মিশন আছে, যে ভিশন আছে, যে এডুকেশন, চাইনিজ এডুকেশনটা ওভারসিজে প্রমোট করা। চায়না সহ বিভিন্ন দেশ থেকে তাদের অনেক ভালো ওয়েল রেপুটেড ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে আরো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, ইনক্লুডিং আপনার কিছু স্কলারশিপের ব্যবস্থা করবে। সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ৬১টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বেল্ট অ্যান্ড রোড চাইনিজ ইউনিভার্সিটির এই দ্বিতীয় সম্মেলনে বিশ্বের ৪৭টি দেশের যারা শিক্ষা সংশ্লিষ্টরা আছেন, তারা বলছেন সারা বিশ্বেই বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ গবেষণা
বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তারা আরেকটি জিনিস বলেছেন, সেটি হচ্ছে যে পিছিয়ে থাকা দেশগুলোর শিক্ষা খাতকে উন্নয়নের জন্য এগিয়ে থাকা দেশগুলোর সহযোগিতা খুব বেশি প্রয়োজন। চীনের গুয়াংজু থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের রক্ত মাংস অস্তিত্বে ফ্যাসিজম মিশে আছে, তাই আওয়ামী ফ্যাসিজম রুখে দিতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নাটোর জেলার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে। শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। যে ফ্যাসিস্ট ওদের ডিএনএ টেস্ট করলে এই ফ্যাসিজম বের হবে, কারণ আওয়ামী লীগের জন্মই সন্ত্রাসের মধ্যে দিয়ে জন্ম। এদের কথার মধ্যে দিয়ে এসে অহংকার। এখানে 5 স্টার বাহিনী করেছিল। সিংড়ার মাটিতে শেখ মুজিব, শেখ হাসিনা দাঁড়ালো, সিংড়ার মাটিতে ধানের সিদ্ধ। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। পরিস্থিতি উত্তরণে জাতীয় সরকার গঠন করে আগামী 6 মাস রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করার দাবি জানান তিনি। রাজধানী মিরপুরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা সহ শহীদদের স্মরণে দোয়া ও আলোচনায় সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ভারতের সাথে এখন যে দেন দরবার চলছে, উত্তপ্ত পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে ভারতকে পরিষ্কার জানিয়ে দিতে হবে, তোমরা যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করো, খুনি শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না দাও, তোমাদের সাথে কোনো সম্পর্ক হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসকান হিন্দুদের কোনো সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠন। ইসকান নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানী সরওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমনাই পীর বলেন, ভারত যদি আমাদের দেশের সঙ্গে যুদ্ধ করার সাহস দেখায়, তাহলে এই দেশের মানুষের ভারতের কালো হাত ভেঙে দেবে। এ সময় ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করিম উপস্থিত ছিলেন। বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথায় আমরা অনেক সময় বলে থাকি, মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে আওয়ামী লীগ সেই ছবি পশ্চিমা বিশ্বের কাছে বিক্রি করতে চায়। গাজীপুরের চান্দনার চৌরাস্তা রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার লেগে আছে বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ জন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ৪৪,৫০০ মানুষ। ইসরায়েলের হামলায় গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। জাতিসংঘ বলছে বিশ্বের যে কোনো স্থানের তুলনায় শিশুদের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর হার গাজায় সবচেয়ে বেশি। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির মাঝে সিরিয়া লেবানন সীমান্তে বোমাবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৪,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর লালমাটি ভূমি গ্যালারিতে শুরু হয়েছে ইমেজেস অফ ইনোসেন্স শিরোনামে মাল্টিডিসিপ্লিনারি শিল্পকর্ম প্রদর্শনী। ৮ দিনের এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মিঙ্কু চাকমা, অনিন্দিতা দত্ত, সুমা দেবী মণ্ডল, শিবানন্দ অধিকারী ও তারানা হালিম। প্রথাগত শিক্ষা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, পরম্পরা ও যাপিত জীবনের নানা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের বিপরীতে দাঁড়িয়ে প্রকৃতি ও চারিদিকে নানা অনুষঙ্গের নিষ্কলুষতাকে প্রতিষ্ঠা করাই এই শিল্পী দলের প্রয়াস। বিকেলে দলীয় প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক নাইমা হক, শিল্পী নাসিম আহমেদ নাদভি, এছাড়াও দেশের প্রথিতযশা তরুণ ও চিত্রশিল্পী, চিত্র সমালোচক, শিল্পী প্রেমী সহ বিশিষ্টজনেরা সে সময় উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি 13 ডিসেম্বর পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এবারে কৃষি সংবাদ। কুড়িগ্রামে চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাহফিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠছে। চরের নারীরা এক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন বেশি। একটি ভেড়ার দাম ৩ থেকে ৪,০০০ টাকা। ৬ মাস পর পর প্রতিটি ভেড়া 2 থেকে 4টি করে বাচ্চা দেয়। ভেড়ার রোগ ব্যাধিও কম হয়। আমাদের এলাকাটা হলো চর এলাকা, আমরা ভেড়া পালন করি। ভেড়া একটি পেয়ে বাচ্চা হয়ে 2টা হয়েছে, আরও সামনে হবে। ভেড়া পালন খুবই সহজ, যেহেতু কাঁচা ঘাস আছে, বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না। এখন ভেড়া পালন করতেছি, রোগ বালাই সম্পর্কে আমরা বুঝি। ভেড়া পালন উৎসাহিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ জেলার চিলমারি, লৌমারি ও সদর উপজেলার 14টি চরে 420টি দরিদ্র পরিবারকে 1টি করে ভেড়া উপহার দিয়েছে। এসব ভেড়া থেকে এখন প্রতিটি পরিবারে 3 থেকে 4টি করে ভেড়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রত্যেকটা ভেড়াকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়, ভ্যাকসিনেশন নিশ্চিত করা হয়। ভেড়া যেহেতু বছরে 2বার বাচ্চা দেয়, এই জন্য খুব স্বল্প সময়ের মধ্যে উপকারভোগীরা লাভবান হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ ভেড়া পালনের জন্য প্রশিক্ষণ সহ বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ দিচ্ছে। চর এলাকায় ভেড়া পালন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে ভেড়া সহজেই লাভজনকভাবে মানুষ পালন করতে পারে এবং বেসরকারি সংস্থা আমাদেরকে টেকনিক্যালি আমরা তাদেরকে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ বিতরণে সহায়তা করে থাকি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেড়া পালনের মাধ্যমে বদলে যাবে চরাঞ্চলের অর্থনীতির চিত্র। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নানা প্রতিশ্রুতি ও উদ্যোগের পরও দখল দূষণমুক্ত হয়নি রংপুর শহরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল। কার্যকর পদক্ষেপ ও ব্যবস্থাপনার অভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে 7 মাস পার না হতেই ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। 134 বছরের ঐতিহ্যবাহী এই খালের প্রাণ ফেরাতে সংস্কার সহ দ্রুত উন্নয়ন কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন নগরবাসী। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। নগরীর বুক চিরে বয়ে চলা 15.80 কিলোমিটার দৈর্ঘ্যের শ্যামাসুন্দরী খালের সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন সহ অংশীজনরা 3 ধাপে উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি এখনো। উল্টো রক্ষণাবেক্ষণের অভাব, দখলদারদের দৌরাত্ম্য আর দূষণে শহরের প্রাচীনতম এই খালটি দূষিত করছে পরিবেশ, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও।
ময়লার ভাগাড় ও মশার উৎপত্তিস্থলে পরিণত হওয়া খালটি সংস্কারে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। পাশ দিয়ে কোনো হাঁটা যায় না, নামে সেবা সুন্দরী কামে সেবা সুন্দরী না। আমি আমার মামার কাছে শুনছি এটা নাকি অনেক বড় একটা খাল ছিল, কিন্তু সেই খাল এখন আর নাই। সেই খাল দিয়ে আগে এখানে কি মাছ পাওয়া যাইতো, এখানে তো মাছ অসম্ভব। প্রায় সময় দেখি এখানে মাপামাপি হয়, ওই মাপি রাখি যায়, পরে আবার সাবেক জায়গা সে সেইভাবে দখল করে নেয়। অনেক আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন সামনে দেখতে চাই আমরা। সেই শ্যামাসুন্দরীর পূর্বাবস্থা আমরা ফিরে পাই যেন ও সত্যিকার অর্থে এখানে আর বন্যা না হয়, কোনো পানি জমে না থাকে, সুন্দরভাবে পানি নিষ্কাশিত হয়, এই প্রত্যাশা আমরা করি। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খালটি রক্ষায় অভিযানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যে দূষণ মুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। শ্যামাসুন্দরী খালকে দখল দূষণমুক্ত করে অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ খালটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি রংপুরবাসীর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পরে জানাচ্ছি বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত ও আহত 21। দিনাজপুরে বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল 4 জনের। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 21 জন। দিনাজপুরে বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। সকাল 8:15টার দিকে বীরগঞ্জ উপজেলা বীরগঞ্জ ঠাকুরগাঁও মহাসড়কের ফিশারিজ জাদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি জানান, ধান বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে 2 চালক সহ 8 জন নিহত হয়। নিহতরা হলেন বাস চালক আব্দুল করিম, ট্রাক চালক আনোয়ার এবং অপর 2 জন বাস যাত্রী। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় জেলায়। যশোর ঝিনাইদহ মহাসড়কের বাড়িনগর বাজারে ট্রাকে চাপায় প্রাইভেট কারের 1 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। নাটোর শহরে বনবেলঘরিয়ায় ট্রাক্টর ও মোটর সাইকেলের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ও সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে পাড়া উৎসবের আয়োজন করেছে বাড়িধারা সোসাইটি। রাজধানী বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের 2 ও 3 নম্বর সড়কে পাড়া উৎসব পরিণত হয় দেশি বিদেশির মিলন মেলায়। পাড়া উৎসবে ছিল দেশীয় পিঠার স্টল, ম্যাজিক শো, স্বাস্থ্য সেবা স্টল সহ নানা রকমের পণ্য। শিশুদের ছবি আঁকার ক্যানভাস ও রং তুলি, ক্যারম বোর্ড, টেবিল টেনিস এবং দাবা সহ বিভিন্ন খেলার সামগ্রী। এবারে পাড়া উৎসব সবার জন্য উন্মুক্ত ছিল। বাড়িধারা সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান বলেন, সমাজে সবার সঙ্গে সম্পৃক্ততা খুব প্রয়োজন। সামাজিক বন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যেই এই পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ইউনিটি। তো এবারকার পাড়া উৎসবের থিমটাই হচ্ছে ইউনিটি। ইউনিটি উইথ নেইবার্স, ইউনিটি উইথ কমিউনিটিস, ইউনিটি উইদিন দ্য নেশন, ইউনিটি উইদিন দ্য কান্ট্রি। সো ওটা আমরা এবার এমফাসাইজ করতেছি যে আসলে আমাদের মধ্যে একটা মারাত্মক ইউনিটি দরকার এই মুহূর্তে। এই ইউনিটির মাধ্যমে আমরা এই ক্রাইসিসটাকে এটা থেকে বেরিয়ে আসব এবং দেশে একটা নতুন রোড ম্যাপ তৈরি হবে, যেটা দিয়ে আগামী দিনের একটা ভবিষ্যৎ তৈরি হবে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, পদ্মা সেতু রেল প্রকল্পে 40,000 কোটি টাকা খরচ হয়েছে। কর্ণফুলী টানেলের পেছনে খরচ 10,000 কোটি টাকা। খরচের তুলনায় রাজস্ব প্রাপ্তি খুবই কম। এগুলোতে অনেক অপচয় ও দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ মানব সম্পদ সংগঠন ফেডারেশন আয়োজনে 6ষ্ঠ জাতীয় HR কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ সাবুর খান, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ইউসুফ এম ইসলাম এবং অন্যরা। এই যে প্রকল্প করলেন 40,000 কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল যে আপনি কত রাজস্ব পাবেন? তো ওখানে বছরে 1400 কোটি টাকা রেভিনিউ পাওয়ার কথা। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখন তো 6 মাস হয়েছে, তোমরা কত টাকা রেভিনিউ পাইছো এই রেল লাইন থেকে? বলে 37 কোটি টাকা। আপনি এর মধ্যে দুর্নীতি আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু দুর্নীতি ছাড়াও তো আছে।
তারপরে আমি যেখানেই যাই অপচয়ের মানে কোনো শেষ নাই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে খেলাফত মজলিসের সমাবেশ ও র্যালি হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত 16 বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মদদে এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের এবং অন্যরা উপস্থিত ছিলেন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে শুরু হয়েছে ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমানের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। দুদিনের সম্মেলনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, ফিলিপাইন ও নেপাল সহ 10টি দেশের শিক্ষাবিদ ও গবেষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বক্তব্য রাখেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা পোড়ানো এবং আজমির শরীফ নিয়ে চক্রান্ত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রামের সুন্নি জনতা। জুমার নামাজ শেষে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভারত সরকার ও ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার করেছে তা পৃথিবীতে নজিরবিহীন। সমাজ সন্দর্শন কেন্দ্রের আয়োজনে বিগত 1.5 দশকে বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি শীর্ষক আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভা হয়। বাংলা একাডেমি সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, অধ্যাপক ডক্টর রহমান চৌধুরী, লেখক ফারুক ওয়াসিফ, সাইফুল হক, ব্যারিস্টার সাদিয়া আরমান ও সমাজ সন্দর্শন কেন্দ্রের সভাপতি মোস্তফা মজিদ সহ সমাজ সন্দর্শন কেন্দ্রের সদস্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃশ্যমান ফ্যাসিবাদ উৎখাত হলেও তার শেকড় ও ডালপালা সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। সমাজ থেকে ফ্যাসিবাদ দূর করতে হবে। বিখ্যাত গীতিকার, সুরকার ও শিক্ষক আবু জাফর মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আবু জাফর। তিনি 1 মেয়ে ও 3 ছেলে রেখে গেছেন। তার রচিত দেশাত্মবোধক আধুনিক গানগুলো তুমুল আলোড়ন তুলেছিল। এই পদ্মা এই মেঘনা আবু জাফরের সৃষ্টি। এই গান তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা 20টি গানের মধ্যে স্থান করে নিয়েছিল। পাশাপাশি তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, নিন্দার কাটা যদি বিধিল গায়ে, আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি, তুমি রাত জাগা আমি রাত জাগা পাখি গানগুলো এখনও শ্রোতাদের মুগ্ধ করে। বরেণ্য সঙ্গীতশিল্পী ফরিদা পারভিন তার সাবেক স্ত্রী। গুণী এই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত ভুবন। তিনি শুধু সঙ্গীতাঙ্গনে মানুষই ছিলেন না, ছিলেন কবি ও সবার প্রিয় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সঙ্গীত ভুবনে আলোকিত করে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সুপারফ্রেশ 40 মিনিট সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রিতরাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে বিএনপির দাবি। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকা সুযোগে উৎফুল্ল শিক্ষার্থীরা। মানুষের অস্তিত্বের প্রয়োজনে প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবারা শিরোপা ধরে রাখার ম্যাচে প্রতিপক্ষ ভারত।